নমো নমঃ। আমি নিত্যানন্দ ব্যানার্জি। ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমরা পূর্বের ক্লাসে পার্ট 2 এর যেখানে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাসের সেখানে ইউনিট 4 যে ব্যাকরণের পাঠ, সেখানে আমরা পূর্বে স্বরসন্ধি বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করব। চলো জানা যাক ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের বা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের কিংবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে সন্ধি তা হলো ব্যঞ্জন সন্ধি। ব্যাপারটা একটু কষ্টভাবে ধারণা নেওয়া যাক। যেমন যদি পূর্বে ব্যঞ্জনবর্ণ এবং তারপরে যদি স্বরবর্ণ থাকে এবং তাদের যে সন্ধি হয় তা ব্যঞ্জন সন্ধি। যেমন দিক যুক্ত অম্বর দিগম্বর। এখানে দিক হচ্ছে পূর্বপদ, এই পূর্বপদের অন্তে রয়েছে কয়া হলন্ত। কয়া হলন্ত একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং পরপদ যে অম্বর, অম্বরের যে পূর্ব যে বর্ণ রয়েছে সেটা হচ্ছে স্বরবর্ণ। অর্থাৎ দিকের যে কয়া হলন্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে অম্বরের স্বরবর্ণের হয়ে কী হচ্ছে দিগম্বর, এটা একটা ব্যঞ্জন সন্ধি। এছাড়াও রয়েছে যে স্বরবর্ণ এবং পরবর্তী যদি ব্যঞ্জন বর্ণ থাকে এবং তাদের সন্ধি হয় ব্যঞ্জন সন্ধি। যেমন বৃক্ষ ছায়া, মানে বৃক্ষ শেষে থাকছে অ এবং ছায়া ছ। বৃক্ষর যে অ হচ্ছে স্বরবর্ণ এবং ছায়া ছ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এদের যে সন্ধি করেছে বৃক্ষের ছায়া, যে একটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এছাড়াও দুটো ব্যঞ্জন বর্ণ একত্রে হয়ে ব্যঞ্জন সন্ধি হয়। পূর্বে ব্যঞ্জন বর্ণ এবং পরপদে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাদের যে সন্ধি তাও ব্যঞ্জন সন্ধি। যেমন হচ্ছে বাক দত্তা, মানে পূর্বপদের যে অন্তিম বর্ণ কয়া হলন্ত যা একটা ব্যঞ্জন বর্ণ এবং দত্তার যে পূর্ববর্ণ সে দ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দুটো ব্যঞ্জন বর্ণ মিলিত হয়ে সন্ধি হয়েছে কি বাগদত্তা, যা একটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। সিলেবাসে অন্তর্গত ব্যঞ্জন সন্ধির কিছু সূত্রগুলি আজকে আমরা আলোচনা করব। যেমন প্রথম সূত্র হচ্ছে আমাদের সিলেবাসে অন্তর্গত হচ্ছে সূত্র যা চুত্ত সন্ধি, যা সূত্র হচ্ছে স্তৌ সুনা চু। এই সূত্রটি পদচ্ছেদ করলে হয় স্তৌ সুনা চু। স্তৌ কি না, স্তৌ কাকে বলে না, স্তৌ হচ্ছে দন্তস্য ও ত বর্গকে একত্রে স্তৌ বলে। ত বর্গ বলতে কি বোঝায় না, ত বর্গ বলতে ত থ দ ধ দন্তন্য বোঝায়। সু সু কি না, তালবস্য ও চ বর্গকে একত্রে বলে। তো চ বর্গ কি না, চ বর্গ হচ্ছে চ ছ বর্গীয় জ ঝ ইয়, এদেরকে চ বর্গ বলে। এই যে স্তৌ সুনাসু এই সূত্রের মূল অর্থ কী না, এই সূত্রে বলছে যে সকাশ এবং ত বর্গ, যে ত বর্গ বলতে কি ত থ দ ধ দন্তন্য। সকার এবং ত বর্গ কী বলছে, যদি সকার বা চ বর্গ বলতে চ ছ বর্গীয় জ ঝ ইয় সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ কি সকার যদি ও ত বর্গ যদি পূর্বপদে থাকে এবং তার পরপদে যদি সকার বা চ বর্গ থাকে এবং তাদের যুক্ত হয়ে কী হয়, সেই ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে কী হয় যে পূর্বপদে যে সকাশ এর জায়গায় কী হয় তালবস্যকাশ এবং ত বর্গের জায়গায় হবে চ বর্গ, চ বর্গের আদেশ হয়। একটু সুবিস্তৃত আলোচনা করা যাক। নিচে যেমন হচ্ছে দান্তস্য হলন যুক্ত তালবস্য হলন বা চ বর্গ, চ বর্গ বলতে চ ছ বর্গীয় জ ঝ ইয়, অর্থাৎ কি দন্তস্য হলন্তের পর যদি তালবস্য বা চ বর্গ থাকে সেক্ষেত্রে দন্তস্য স্থানে তালবস্য হলন্ত হবে। এবং উদাহরণ হচ্ছে হরিশ, হরিশ যুক্ত সেতে। এটা কি না, কীভাবে হচ্ছে পাশে দেখা যাক যে হরিশের যে দন্তস্য হলন, এটা কি হচ্ছে যে পরবর্তী যে উত্তরপদ পরপদের যে সেতে, যেহেতু পূর্বপদের অন্তিম বর্ণ যেহেতু দন্তস্য হলন্ত আছে এবং পরপদের পূর্ববর্ণ যেহেতু তালবস্য আছে, সেক্ষেত্রে আমার নিয়মে কি স্তৌ সুনাশ্চু সূত্র অনুযায়ী কী হচ্ছে যে পূর্বে যদি দন্তস্য হলন থাকে এবং পরবর্তী যদি তালবস্য হলন থাকে, সেক্ষেত্রে যে পূর্বে যে দন্তস্য হলন কী হবে তালবস্য হলন্ত পরিণত হবে। যেন কি হরিশে যে দন্তস্য হলন সেটা কি হলো তালবস্য হলন্ত হলো এবং সেটা যুক্ত হয়ে কী হচ্ছে হরিশ সেতে। যে রামশ্চিহ্নতি বা রামশ্চিহ্নতি তোমরা নিজেরা এরকম একটু চেষ্টা করে দেখো। এরপর কি থাকছে না ত বর্গ, ত বর্গ বলতে কি আমরা যে ত থ দ ধ এবং দন্তন্য। পরে যে তালবস্যকার বা চ বর্গ, চ বর্গ বলতে আমরা জেনেছি বা চ ছ বর্গীয় জ ঝ ইয়। যদি ত বর্গের পরে তালবস্যকার বা চ বর্গ থাকে তাহলে কি ওই পূর্বে যে ত বর্গের স্থানে চ বর্গ হবে, চ বর্গ বলতে চ ছ বর্গীয় জ হবে ঝ ইয়। যেমন হচ্ছে মহৎ যুক্ত সকটম। এখানে মহতের যে পূর্বপদের যে অন্তিম বর্ণ তয় হলন এবং পরপদের যে পূর্ববর্ণ হচ্ছে স, তাহলে কি ত বর্গে এখানে ত বর্গে ত হচ্ছে আর সকটের যে স, তয়ের পরে যদি স থাকে তখন কী হচ্ছে যে ওই ত বর্গের স্থানে তয়ের স্থানে কী হবে চ বর্গ। কেন হলো, যেহেতু ত হচ্ছে পূর্ব ওই ত বর্গের প্রথম বর্ণ, ঠিক এখানে চ বর্গের প্রথম বর্ণ চ, তার জন্য তয়ের স্থানে চ হয়েছে। কী হচ্ছে বিকল্প হচ্ছে মহৎ সকটম। কি মহৎ যুক্ত সকটম, এটা কী হচ্ছে মহৎ সকটম। এটা একটু ষষ্ঠটি যে একটা সূত্র আছে সেখানে কি হয় যে তালবস্য ছয় রূপ নেয়, এটা কী হচ্ছে মহৎ সকটম, যেটা বিকল্পে। উদাহরণ আরও দেওয়া হচ্ছে যেমন উৎ যুক্ত শ্বাস। উৎ এখানে তয় হলন যে খণ্ডত্ব বা যাকে তয় হলন বলা হয় এবং পরবর্তী হচ্ছে শ্বাস, শ্বাসের যে তালবস্য সে হচ্ছে এখানে কী হবে তাহলে তয় হলন্তের জায়গায় চ হবে এবং শ্বাস এখানে তালবস্যর জায়গায় ছ হচ্ছে কেন ষষ্ঠটি যে সূত্র যেখানে কি তালবস্যের স্থানে ছ হচ্ছে এবং কী হচ্ছে উৎ যুক্ত শ্বাস, এটা যুক্ত হচ্ছে উচ্ছ্বাস। এছাড়া আরেকটি উদাহরণ হচ্ছে উৎ যুক্ত শৃঙ্খল, উচ্ছৃঙ্খল, নিজেরা একটু চেষ্টা করে নিও। তারপরে একটা সূত্র থাকে তয় হলন, এরপর যদি দয় হলন থাকে, তারপরে যদি চয় হলন বা ছয় হলন থাকে তখন কী হবে যে পূর্বের যে তয় হলন বা দয় হলনের স্থানে চয় হলন্ত হবে। যেমন ভবৎ যুক্ত চারণম, ভবৎ যুক্ত চারণম, ভবৎ চারণম কীভাবে হচ্ছে না এর মাধ্যমে পাশে দেখানো হলো। যেমন ভবৎ যুক্ত চারণম আমরা এখানে জেনেছি যে পূর্ব পদের অন্তিম বর্ণে যদি তয় হলন থাকে বা দয় হলন,
যেহেতু এখানে তয় হলন আছে ভবতে তয় হলন এবং পরপদের পূর্ববর্ণ যদি চয় হলন বা ছ থাকে, এখানে চ আছে চরনামে চ, তাহলে সেই ক্ষেত্রে কী হবে যে পূর্বে যে তয় হলন বা দয় হলন্তের স্থানে কী হবে ওই তয়ের স্থানে চয় হলন, তাহলে কী হলো ভব এবং তয়ের জায়গায় হচ্ছে চয় হলন এবং পরবর্তী যে চরণম, তাহলে আমরা জানি যে এদেরকে যুক্ত করলে কী হবে না চয় হলন্তের পরে যেহেতু স্বরবর্ণ নেই ব্যঞ্জন বর্ণ আছে তাহলে চয়ে চয়ে যুক্ত হয়ে কী হচ্ছে ভবচ্চারণম। এবং তৎসবই এটা নিজেরা একটু এরকম ভেঙে চেষ্টা করে নিও। তারপর হচ্ছে তয় হলন বা দয় হলন্তের পরে যদি বর্গীজ হলন বা ঝয় হলন থাকে তাহলে যে পূর্বে তয় হলন বা দয় হলনের স্থানে বর্গীজ হলন হয়। যেমন তৎ যুক্ত জীবনম, তৎ জীবনম কীভাবে হচ্ছে পাশে দেখানো হলো এর মাধ্যমে, তৎ যুক্ত জীবনম যে যে পূর্ব পদের অন্তিম বর্ণ যে তয় হলন শেষ তয় হলন্তের জায়গায় কী হচ্ছে বর্গীজ হলন এবং জীবনম, যেমন জীবনম নেমে যাচ্ছে কী হচ্ছে যে এই বর্গীজ হলন্তের সঙ্গে পরবর্তী বর্গীজ যুক্ত হয়ে যাচ্ছে কেন, কারণ মাঝে অন্য কোনো স্বরবর্ণ নেই এবং তারা যুক্ত বর্ণ যে কী হচ্ছে তৎ জীবনম, তৎ জীবনম। এরপর থাকছে যে দন্তান্ন হলন্তের পরে বর্গীজ হলন বা ঝয় হলন থাকলে দন্তান্ন হলনের স্থানে ইয়ে হলন হয়। যেমন হচ্ছে মহান যুক্ত জয় মহান জয়, কী হচ্ছে না এখানে মহানের যে এটা পাশে দেখানো হয়েছে দেখে নাও যে মহান যে দন্তন্য হলন এরপর যে জয়, আমরা জানি যে দন্তন্য হলন্তের পরে যদি বর্গীয় জ বা ঝ থাকে তাহলে কি হয় পূর্বের যে দন্তন্য হলন সেই স্থানে ইয় হলন হয়। তো এখানে কি মহানের যে দন্তন্য হলনের জায়গায় হয়ে গেল ইয় হলন এবং তাদেরকে যুক্ত করলে কি হয় না ইয় হলন্তের পর যেহেতু অন্য কোনো স্বরবর্ণ নেই তারা যুক্ত হয়ে যাচ্ছে পরে হচ্ছে কি মহান জয়, মহান জয়, ঠিক আছে। আর মহান ঝঙ্কার এটা নিজেরা একটু এরকম চেষ্টা করে নিও, পাশে নিজেরা চেষ্টা করো। তারপর হচ্ছে দন্তন্য হলন্তের পর যদি তালবস্য হলন থাকে তাহলে দন্তন্য স্থানে ইয় হয়। আর পূর্বে জানলাম কি দন্তন্য হলন্তের পর যদি বর্গীজ বা ঝয় হলন থাকে সেই ক্ষেত্রে দন্তন্য স্থানে ইয়ে হয়। আরেকটা নিয়ম একইভাবে হচ্ছে দন্তন্য হলন্তের পরে যদি তালবস্য হলন থাকে সেই ক্ষেত্রে দন্তন্য স্থানে ইয়ে হয়। যেমন হচ্ছে মহান যুক্ত শব্দ, এখানে পূর্ব পদে হচ্ছে দন্তন্য হলন্ত আছে এবং পরপদে তালবস্য আছে, এই জন্য দন্তন্য স্থানে ইয়ে হয়ে যাচ্ছে। তো কি হচ্ছে মহান শব্দ হচ্ছে মহান শব্দ, ঠিক আছে। তারপরে এগুলো একটু নিজেরা চেষ্টা করে নিও। তারপরে হচ্ছে চ বর্গ, যদি বলছে চ বর্গ বলতে চ ছ বর্গীয় জ ঝ ইয়, এই চ বর্গের পরে যদি দন্তন্য হলন থাকে তাহলে যে পরপদে যে দন্তন্য আছে সেই দন্তন্য স্থানে ইয় হয়। যেমন হচ্ছে যাচ যুক্ত না যাচ্চা, কীভাবে হচ্ছে না পাশে তা দেখানো হলো, দেখানো যেমন যাচ যুক্ত দন্তন্য হলন, এখানে আমরা জেনেছি যে পূর্ব যদি চ বর্গ থাকে বা চ ছ বা বর্গীয় জ বা ঝ বা ইয় যেই থাকুক, আর যেহেতু এখানে চয় হলন্ত আছে এবং পরপদে দন্তন্য যদি থাকে তাহলে কি হয় ওই পরপদে যে দন্তন্য স্থানে ইয় হয়। এখানে জয়াকা চয় হলন্তের পরে যেহেতু দন্তন্য আছে দন্তন্য স্থানে কি হয় ইয় হয়ে গেল এবং যেহেতু দন্তন্য সঙ্গে আকার যুক্ত ছিল এই জন্য ইয়র সঙ্গে আকার যুক্ত হচ্ছে, তাহলে কি হচ্ছে যুক্ত হয়ে এই সবগুলো যুক্ত করলে হয় যাচ্চিয়া। এর পরবর্তী ব্যঞ্জন সন্ধির আরেকটা সূত্র হচ্ছে শ্রুত্ব সন্ধি, শ্রুত্ব সন্ধি এই সূত্র হচ্ছে স্টুনা স্টু, এই সূত্র হচ্ছে স্টুনা স্টু যা পদচ্ছেদ করলে স্টুনা আর স্টু। এই সূত্রার্থ কি না, অর্থ হচ্ছে দন্তস্বয় কার এবং ত বর্গে, ত বর্গ বলতে আমরা জানি ত থ দ ধ দন্তন্য, দন্তস্বকার এবং ত বর্গের সঙ্গে যদি মধ্যস্থকার বা ট বর্গ বলতে ট ঠ ড ঢ মূর্ধন্য যুক্ত হলে দন্তস্বকারের জায়গায় মূর্ধন্যস্বকার এবং ত বর্গের অর্থাৎ ত থ দ ধ দন্তন্যের জায়গায় ট বর্গতে ট ঠ ড ঢ মূর্ধন্য হয়। তাহলে স্পষ্টভাবে জেনে নেওয়া যাক। যেমন হচ্ছে দন্তস্বয় হলন্তের পর যদি মধ্যস্থ হলন থাকে তাহলে দন্তস্ব হলন্তের স্থানে মধ্যস্থ হয়। যেমন হচ্ছে রামস যুক্ত ষষ্ঠ, এটা কি রামসের যে অন্তিম বর্ণ দন্তস্ব হলন এবং পরপদের যে ষষ্ঠ যে পূর্ব বর্ণ হচ্ছে মধ্যনস্য, দেখি আমরা জানি যে দন্তস্ব হলন্তের পর যদি মধ্যনস্য থাকে তা যে পূর্বের যে দন্তস্ব হলন তাকে মধ্যনস্য হয়, দেখি হয় রামস ষষ্ঠ হয়েছে। এটা দ্বিতীয় যে দেওয়া আছে দন্তস্ব হলন এরপর যদি ট বর্গ হচ্ছে ট ঠ ড ঢ মধ্যন্য, দন্তস্ব হলন্তের পর যদি ট বর্গ থাকে তাহলে সেই পূর্বের যে দন্তস্ব স্থানে কি মধ্যনস্য হয়। যেমন রামস, রামস যুক্ত টিকতে, যে রামস এখানে দন্তস্ব হলন্তের পরে কি ট বর্গের ট আছে, এই জন্য যে পূর্বে যে রামসের দন্তস্ব হলন সেটা কি মধ্যনস্য হলন হয়ে গেল, এই মধ্যনস্য হলন্ত এবং টিকতের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। রামস দন্তস্ব হলন এবং টিকতে সঙ্গে যুক্ত হচ্ছে রামস টিকতে, এখানে কি মধ্যনস্য হলন্তের সঙ্গে যুক্ত হয়ে গেল, যেহেতু মধ্যনস্য হলন্তের পরে কোনো স্বরবর্ণ ছিল না সেজন্য যুক্ত বর্ণ হয়ে রামস টিকতে। তারপরে বলছে যে তয় হলন্তের পর যদি তয় হলন্ত বা দয় হলন্তের পর যদি ট বা ঠয় হলন থাকে তয় হলন্ত বা দয় হলন্তের স্থানে ট হয়। যেমন তদ যুক্ত টিকা, এই যে তদ এখানে পূর্বপদের অন্তিম পদে দয় হলন এবং টিকা যে পূর্ব হচ্ছে ট, তাহলে আমরা নিয়ম জেনেছি যে তয় হলন বা দয় হলনের পর যদি টয় হলন বা ঠয় হলন থাকে তাহলে পূর্বের যে তয় হলন বা দয় হলনের স্থানে কি হয় ট হয়। এখানে দয় হলনের স্থানে কি হলো ট হলো, এরপরে যে টিকা দুটি টয় যুক্ত হয়ে গিয়ে তার টিকা, তার যুক্ত টিকা তার টিকা, তার যুক্ত টাঙ্কনম নিজেরা একটু চেষ্টা করে নিয়ে দেখি এটা। পরবর্তী আসছে যেমন হচ্ছে তয় হলন বা দয় হলনের পর যদি ডয় হলন বা ঢয় হলন থাকে তাহলে তয় হলন বা দয় হলনের স্থানে ডয় হলন হয়। যেমন হচ্ছে ভাবত যুক্ত ডমরু, কী হচ্ছে ভাবত ডমরু, কীভাবে হচ্ছে না পাশে এর মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো, এখানে দেখে নাও। যেমন ভাবত যুক্ত ডমরু, এখানে যে তয় হলন্ত আছে সেটা আমরা জানি যে তয় হলন বা দয় হলন্তের পর যদি ডয় হলন বা ঢয় হলন থাকে তাহলে যে পূর্বের যে তয় হলন বা দয় হলন্তের স্থানে ডয় হলন হয়। তাই এখানে ভাবতে যেহেতু তয় হলন্ত এবং তারপরে ড আছে সেই জন্য পূর্বের যে তয় হলনের স্থানে ড হচ্ছে এবং কী হচ্ছে ভাবত যে তয় স্থানে ড হয়েছে এবং ভাবত ডমরু পদটা নিষ্পন্ন হচ্ছে। তারপরে থাকছে যে তারপর নিয়ম বলছে দান্তানে হলন, এরপর যদি ঢয় হলন বা ঢয় হলন থাকে তাহলে এই দান্তানে হলন্তের পূর্বে যে দান্তানে হলনের স্থানে মধ্যন্য হলন হয়। যেমন হচ্ছে মহান যুক্ত ডামর, কি হয় এখানে যেহেতু মহানের শেষে দন্তন হলন আছে এবং তারপরে ড আছে ডামরের ড আছে তার জন্য যে পূর্বে দন্তন হলন মানে মহানের দন্তন হলন কী হবে মধ্যন্য হলন হয়ে যাবে এবং মহান যুক্ত ডামর হবে কি মহান ডামর।
নিজেরা একটু ওই পূর্বেরটা দেখে নিজেরা একটু চেষ্টা করে নিও যে কীভাবে হচ্ছে পদটা। যদি না পারো আমাদের কমেন্টের মাধ্যমে জানিও, আমরা পরবর্তী ক্লাসে তা বুঝিয়ে দেবো। এছাড়া একটা থাকছে 5 নম্বর যে মধ্যনস্য হালন। এরপর যদি তয় হালন বা থয় হালন থাকে, তাহলে এই যে পরবর্তী যে তয় স্থানে হয় টয় হালন এবং থয় স্থানে হবে ঠয় হালন। তা কি পূর্ব পদে যদি মধ্যনস্য হালন থাকে এবং পরে পদে যদি তয় হালন বা থয় হালন থাকে, তাহলে ওই পর পদে যে তয় হালন্তের স্থানে হবে টয় হালন এবং থয় হালন্তের স্থানে হবে ঠয় হালন। যেমন শ্বাস যে তা, শ্বাস যে মধ্যনস্য হালন্তের পরে কী আছে ত আছে, আমরা জানি মধ্যনস্য হালন্তের পর যদি ত থাকে তাহলে পরবর্তী যে তটি সেটা টয় পরিণত হয়। শ্বাস যে তা কী হবে শ্বাসটা। এছাড়াও আছে শ্বাস যে থ, এখানে মধ্যনস্য হালন্তের পর যেহেতু থয় হালন্ত আছে, আমরা নিয়ম জেনেছি মধ্যনস্য হালন্তের পর যদি থয় হালন্ত থাকে তাহলে থয় স্থানে কী হয় ঠ হয়, তো শ্বাস থ কী হয় ষষ্ঠ। এরপরে ব্যঞ্জন সন্ধির আরেকটি সন্ধি হচ্ছে যশত্ব সন্ধি, যা সূত্রের নাম হচ্ছে ঝলাং ঝসৌ অন্তে। ঝলাং ঝসৌ অন্তে, এটাকে পদচ্ছেদ করলে অর্থাৎ ভেঙে ভেঙে বললে হয় ঝলাম যাস অন্তে। এটা সূত্রের অর্থ মানে সূত্রের মানে হচ্ছে যে যদি কোনো পদের শেষে থাকা ঝল এর স্থানে যশ হয়। এটা সহজভাবে সূত্রার্থ বুঝতে গেলে কি না, পূর্বপদ আমরা জানি যে সন্ধির একটা পূর্বে থাকে পূর্বপদ এবং পরে থাকে যে পরপদ, ওই সন্ধি সেক্ষেত্রে পূর্বপদে যদি ঝল থাকে এবং তার পরের পদে যদি স্বর অর্থাৎ স্বরবর্ণ বা ঝস বা হা ইয়া বা র ল থাকে, তাহলে যে পূর্বের যে ঝল তার স্থানে কি যশ হয়। এখানে প্রশ্ন হচ্ছে ঝল কি আর ঝস কি। ঝল আর ঝস হচ্ছে প্রত্যাহার, যা মাহেশ্বর 14টি সূত্র আছে পাণিনি বিবেকানন্দ সেই থেকে তৈরি। যাই হোক, এই বিষয়ে তোমাদেরকে বলে তোমাদেরকে বলে তোমাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করবো না। এখানে আমরা যে সহজে জেনে নেবো যে ঝল প্রত্যাহার কি। ঝল প্রত্যাহার হলো কি, এটা পাশে দেওয়া হচ্ছে দেখে নাও। ঝল প্রত্যাহার হলো যে বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ণ, যে বর্গের প্রথম দ্বিতীয় চতুর্থ বর্ণ বলতে কি, তৃতীয় চতুর্থ বর্ণ বলতে কি না, বর্গ বলতে যেমন হচ্ছে ক বর্গ। ক বর্গ বলতে কি বোঝায় না, ক খ গ ঘ উম, ক বর্গ বলতে এই পাঁচটিকে একসঙ্গে বোঝায়। সেরকম থাকে কি না, এই বর্গ হচ্ছে চারটে, কু চু তু টু পু। ক বর্গ চ বর্গ ত ট আর প, ঠিক না। এই যে বর্গে আছে যে ক চ ত ট প, এই বর্গের যে প্রথম বর্ণ, যেমন ক বর্গের প্রথম বর্ণ হচ্ছে ক, দ্বিতীয় বর্ণ হচ্ছে খ, তৃতীয় বর্ণ হচ্ছে গ, চতুর্থ হচ্ছে তোমার হচ্ছে ঘ। এই বর্গের যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ণ এবং উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ মানে উষ্ম মানে হচ্ছে যেগুলো উচ্চারণ করলে আমাদের মুখ থেকে গরম বাতাস বেরায়, যেমন তালবস্য দন্তস্য মূর্ধন্যস্য এবং হ। কি এই বর্গের যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ণ এবং উষ্ম বর্ণ এদেরকে বলে ঝল প্রত্যাহার। এছাড়া কি যশ প্রত্যাহার কি, যশ প্রত্যাহার বলতে কি গ বর্গীয় জ ড দ আর ব বর্ণকে বোঝায় যশ প্রত্যাহার। এটা ঝল প্রত্যাহার এবং যশ প্রত্যাহার বোঝা গেল। তাহলে কি, যদি কোনো সন্ধির পূর্বপদে ঝল প্রত্যাহার মানে কি বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং উষ্ম বর্ণের যদি কোনো বর্ণ থাকে এবং পরপদে যদি কোনো স্বরবর্ণ বা যশ প্রত্যাহার বা হ জবরল থাকে, তাহলে ওই যে পূর্বপদে যে ঝল বর্ণ আছে সেই ঝল বর্ণ স্থানে কি হয় যশ হয়। যশ বলতে গ জ ড দ ব। আর একটু স্পষ্টভাবে জানা যাক, যা এটা যেমন আছে, যেমন পদান্তস্থিত ক, কারণ কি না, এটা হচ্ছে ক বর্গের কি হচ্ছে প্রথম বর্ণ। তো পদান্তস্থিত মানে পদের অন্ত, যেমন পূর্বপদ আমরা জানি সন্ধির প্রথম যে থাকে সেটা যুক্তির এদিকে যেটা হচ্ছে পূর্বপদ এবং যুক্ত বর্ণের পর হচ্ছে পরপদ। যে পদান্তস্থিত মানে পূর্বপদের অন্তে যেটা থাকে সে প্রথম যদি কোনো কয় হলন থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে যে পূর্বের যে কয় হলন্ত স্থানে কি হয় না গ হয়। উদাহরণটা যেমন হচ্ছে বাক যুক্ত ইন্দ্রিয়। এইখানে যেমন বাক, বাক যে পদ এটা হচ্ছে পূর্বপদ, বাক হচ্ছে পূর্বপদ। এর প্রধানস্থিত বাকের পদের অন্তে অন্তে রয়েছে কয় হলন, তাহলে এখানে প্রধান যদি কয় হলন তাহলে এখানে কয় হলন রয়েছে এবং তারপরে যুক্ত স্বর বলতে স্বরবর্ণ। বাকের পরে যদি থাকে স্বরবর্ণ, ইন্দ্রিয় ইন্দ্রিয় হস্য এটা হচ্ছে স্বরবর্ণ। সেক্ষেত্রে কি হবে যে পূর্বের যে ক এটা কয়ের স্থানে কি গ হয়। আমরা দেখো যেমন বাক যুক্ত ইন্দ্রিয়, এখানে কি এই কয়ের জায়গায় গ হয়ে যাবে এবং যুক্ত করলে কি হয় বাগিন্দ্রিয়। কি হয় বাক যুক্ত ইন্দ্রিয়, তাহলে কি হবে বাগিন্দ্রিয়ম, ঠিক আছে। তারপর হচ্ছে বাক যুক্ত ইস, তাহলে কী হবে আমরা জানি যে কয়ের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে যে কয়ের স্থানে কী হবে গ হয়ে যাবে এবং বাক যুক্ত ইস এবং যেটা যুক্ত করলে কী হয় যেন আমরা জানি গ গয় হলন্তের পরে যদি দীর্ঘই থাকে সেক্ষেত্রে দীর্ঘ হয়ে কি বাগিস। এগুলোর জন্য আরও কয়েকটি উদাহরণ তোমাদের পাশে দিয়ে দেওয়া হলো, সেগুলো নিজেরা দেখে এবং চেষ্টা করবে পূর্বে কীভাবে ভেঙে ভেঙে সন্ধি হচ্ছে সেরকমভাবে একটু খাতায় করার চেষ্টা করে নিও। এরপরে আর যেমন থাকছে এই যশত্ব সন্ধির অর্থাৎ ঝলাং যশৌ অন্তে, এই সূত্রের আরও কতগুলি নিয়ম হলো, যেমন হচ্ছে প্রধানস্থিত চয় হলন। এটা প্রধানস্থিত চয় হলন্তের পর যদি বর্গের তৃতীয় বলতে আমরা জানি বর্গ বলতে ক বর্গ চ বর্গ ট ত প এইগুলো যে বর্গ, ক বর্গের তৃতীয় হচ্ছে যেমন ক খ গ, গ হচ্ছে তৃতীয়। সেরকম বর্গের চতুর্থ হচ্ছে যেমন ক বর্গের চতুর্থ হচ্ছে যেমন ঘ, ক খ গ ঘ, ঘ হচ্ছে চতুর্থ। তাহলে কি প্রধানস্থিত যদি কোনো পূর্বপদের অন্তে যদি চয় হলন থাকে এবং বর্গের সে তারপরে যদি কোনো বর্গের তৃতীয় বা চতুর্থ বা ইয় ব র ল হ থাকে, তাহলে যে পূর্বের যে চয় হলন অর্থাৎ পূর্বপদের যে প্রধানস্থিত যে চয় হলন সেই জায়গায় কী হয় বর্গীয় হলন্ত হবে। যেমন হচ্ছে আচ, আচ যুক্ত গীতা। কি এখানে দেখো এখানে দেখতে পাচ্ছি যে আচ, অচে যে চয় হলন্ত এটা প্রধানস্থিত, কারণ পূর্বপদের অচ এটা পূর্বপদ, এবার এর পদে অন্তে আছে যেহেতু চয় হলন্ত। তারপরে হচ্ছে কি আছে পরপদের পূর্ববর্ণ হচ্ছে গ, গ কি আমরা জানি বর্গের তৃতীয় বর্ণ, যেমন ক বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে গ, যেমন ক খ গ। তাহলে এখানে কি না যেহেতু তাহলে তখন কি হবে না পূর্বে যে চয় হলন্ত আছে সেই জায়গায় কি হবে বর্গীয় জয় হলন্ত হবে। তখন কি হবে শুধু পরিবর্তন এটুকু চয় হলন্তের জায়গায় বর্গীয় জয় হলন্ত হবে এবং তার যুক্ত হয়ে যাবে। আজ যুক্ত গীতা কি আছে আজ গীত, এটা কীভাবে হলো না একটু পাশেই দেওয়া হলো সেটা একটু দেখে নেওয়া যাক। যেমন এখানে যেমন ঘয়ের দাগের প্রথমে একটা করে রেখেছি, দেখো তোমাদের বোঝার সুবিধা আছে এখানে চয় হলন্ত,
ঠিক আছে, অচয় হলন্তের পর যুক্ত দিয়ে গীত। তো এখানে আমি কি বলেছি যে চয় হলন্তের পর যদি বর্গে তৃতীয় চতুর্থ রেখে থাকে, যেহেতু বর্গে তৃতীয় রয়েছে গ, এখানে কি পূর্বে যে চয় হলন্ত জায়গায় দেখো কি হলো, জয় হলন্ত হয়ে গেল, কি আজ যুক্ত গীত, এবং যুক্ত করলে কি আজ গীত। এবং তারপরে যেটা আছে যেমন যুক্ত বদ, এগুলো তোমরা আমি যখন পাশে যেটা দেখালাম সেরকমভাবে নিজেরা একটু চেষ্টা করো, এবং না পারলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিও, এবং তোমাদেরকে আমরা শিখিয়ে দেবো পরবর্তী। তারপরে যেমন আছে, তারপরে উমো যেমন আরেকটা নিয়ম হচ্ছে পদান্তস্থিত, মানে পূর্বপদের অন্তে যদি কোনো টয় হলন্ত থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ থাকে, তারপর যদি স্বরবর্ণ থাকে তখন কি হচ্ছে পূর্বে যে টয় হলন্ত আছে সেই টয় হচ্ছে ডয় হলন্ত হবে। যেমন হচ্ছে এখানে সম্রাটের যে পদান্ত পূর্বপদ, এর অন্তে যে টয় হলন্ত পদান্তস্থিত টয় হলন্ত রয়েছে, এবং অয়মের যে পূর্ব অ হচ্ছে স্বরবর্ণ। তাহলে নিয়মে কি বলেছে যে পদান্তস্থিত যদি কোনো পদের শেষে যদি টয় হলন্ত থাকে এবং তারপরে যদি থাকে স্বরবর্ণ থাকে, যেমন আছে, সেক্ষেত্রে কি ওই যে পূর্বে যে টয় হলন্তের জায়গায় ডয় হলন্ত হচ্ছে। তো এখানে সম্রাটের যে টয় হলন্ত সেই জায়গায় হয়ে যাচ্ছে ডয় হলন্ত। কিভাবে হচ্ছে দেখে নিয়ে যাক। যেমন এখানে দেখো উমো একদম পাশে দেওয়া রয়েছে, ঘরের পাশে যে উমো এখানে দেখাচ্ছে, দেখো কিভাবে হচ্ছে সম্রাট, এখানে টয় হলন্ত যেহেতু সম্রাট আছে, এখানে টটাকে দেখো গোল রাউন্ড করে দেওয়া হয়েছে, গোল করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে অয়ম, যেহেতু টয় হলন্তের পরে যদি স্বরবর্ণ, যেহেতু অয়মের হচ্ছে স্বরবর্ণ, সেক্ষেত্রে দেখো টয় হলন্তের পরের স্টেপে দেখে দেওয়া হচ্ছে যে টয় হলন্তের জায়গায় হয়ে যাচ্ছে ডয় হলন্ত সম্রাট, এখানে অয়ম, ঠিক আছে, এবং তাদেরকে যুক্ত করে দিচ্ছে ডয় হলন্তের সঙ্গে কি অযুক্ত হয়ে যাচ্ছে সম্রাট অয়ম। এখানে দেখো ডয় হলন্ত ড বলতে কি বোঝায় না, বোঝাচ্ছে যে ডয় হলন্তের সঙ্গে এই জন্য ডয় হলন্ত পরে না লিখে দেওয়া হচ্ছে ড, ডাইরেক্ট লেখা হচ্ছে ড বলতে বোঝাচ্ছে ডয় হলন্ত যুক্ত অ। তারপরে নিয়ম কি যেমন থাকতে কি আছে, চয় দেখো নিয়মটা বোঝাচ্ছে যে পদান্তস্থিত টয় হলন, কোনো পূর্বপদে শেষে যদি টয় হলন থাকে এবং তারপরে যদি বর্গের তৃতীয় বা চতুর্থ, বর্গের তৃতীয় বলতে আমরা জেনেছি যে ক যদি একটা বর্গ হয়, ক বর্গের তৃতীয় হচ্ছে ক খ গ, গ, চতুর্থ হচ্ছে আমরা জানি ক খ গ ঘ, ঘ হচ্ছে চতুর্থ। ঠিক আছে, তাহলে এরকম কটা বর্গ আছে আমরা বলে দিলাম যে কুচুতু টুপু ক চ ত ট প, এই হচ্ছে তোমার বর্গ। ঠিক আছে, পদান্তস্থিত যে টয়ের পরে যদি বর্গের কোনো তৃতীয় চতুর্থ বা ইয় ব র ল হ থাকে, তাহলে যে পূর্বে যে টয় হলন্ত এবং পদান্তস্থিত যে টয় হলন্ত সেই জায়গায় কি হয় ডয় হলন্ত হবে। যেমন হচ্ছে উদাহরণ যেমন দেওয়া আছে নিচে দেখো, সম্রাট যুক্ত গচ্ছতি। এখানে দেখো সম্রাটের যে টয় হলন্ত এটা হচ্ছে পদান্তস্থিত টয় হলন্ত, এবং গচ্ছতি যে গ হচ্ছে বর্গের তৃতীয়, কোন বর্গ না ক বর্গে দেখো তৃতীয় বর্ণ হচ্ছে গ। আর এই ক্ষেত্রে কি হবে, টয় হলন্তের জায়গায় কি শুধু সামান্য পরিবর্তন হবে, কি হচ্ছে টয় হলন্তের জায়গায় ডয় হলন্ত হবে। দেখেছে সম্রাট গচ্ছতি কিভাবে হচ্ছে, চলো পাশে চয় দেখে নেওয়া যাক। যেমন হচ্ছে এখানে চয় দাগাতে দেখো, যেমন সম্রাটের টয় হলন্ত এটা গোল রাউন্ড বা গোল করে দেওয়া আছে, এবং গচ্ছতি এখানে কি হচ্ছে তারপরে স্টেপে কি দেখাচ্ছে যে টয় হলন্তের জায়গায় তো ডয় হলন্ত হয়ে গেছে। ঠিক আছে, আর যা বাকি যে পরপদে যা আছে সেটা সেরকমভাবে লিখে দেওয়া হলো, এবং পরের স্টেপে কি হচ্ছে সেগুলো সব যুক্ত করে দেওয়া হলো, এবং সম্রাট যুক্ত গচ্ছতি। এরপরে যে নিয়ম থাকছে বাকি যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলোর ক্ষেত্রে তোমরা নিজেরা আমি যেভাবে খাতায় করে দিলাম সেরকমভাবে নিজেরা চেষ্টা করতে পারো। যদি তোমরা সত্যি না পারো তাহলে কমেন্টের মধ্যে জানিও, আমি তোমাদের যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তারপরে যে ছয় দেখো, ছয় নিয়ম কি বলছে যে পদান্তস্থিত তয় হলন। ঠিক আছে, তখন আমরা টয় হলন্ত পেয়েছিলাম, এবার বলছে পদান্তস্থিত পূর্বপদের অন্তে যদি কোনো তয় হলন থাকে এবং তারপরে যদি কোনো স্বরবর্ণ থাকে, তাহলে ওই পূর্বের যে তয় হলন্ত স্থানে দয় হলন্ত হবে। চলো উদাহরণটা দেখে নেওয়া যাক। যেমন হচ্ছে ভবৎ যুক্ত ঋণম, এখানে দেখো পূর্বপদের পদান্তস্থিত তয় হলন, ভবতের এখানে পূর্বপদ, এর পদান্তস্থিত হচ্ছে তয় হলন, ভবতের তয় হলন রয়েছে, এবং তারপরে ঋণমে রি হচ্ছে স্বরবর্ণ। নিয়ম আমরা পেয়ে গেলাম যে তয় হলন্তের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে কি হবে, পূর্বে যে তয় হলন অর্থাৎ ভবতের যে তয় হলন সেটা কি হবে দয় হলন্ত হয়ে যাবে, এবং তাদের মধ্যে যুক্ত হয়ে সন্ধি হবে। চলো পাশে দেখে নেওয়া যাক যে কীভাবে হলো। এটা দেখো ছয় দাগের কি আছে যে ভবত যুক্ত ঋণম, এখানে ভবতের যে তয় হলন্ত, এই তয় হলন্তের দেখো পরের স্টেপে দেখাচ্ছে তয় হলন্ত স্থানে কি হয়েছে দয় হলন্ত হয়ে গেছে, এবং ভবত যুক্ত ঋণম, এটা যুক্ত করলে কি হচ্ছে ভবত ঋণম, এখানে কি রিকার হয়ে গেছে। রিকার কিভাবে হয় দেখো, এখানে পাশে জন্য দেখিয়ে দিয়েছি তোমাদের থার্ড ব্র্যাকেটের মাধ্যমে দেওয়া রয়েছে। দেখো যে দয়রি বলতে কি বোঝায় না, দয় হলন্তের পর যদি রি যুক্ত হয় সেটা দয়রি হয়ে যায়, তাহলে এই জন্য কি ভবতের পর যেহেতু এটা হলন্ত আছে তার সঙ্গে রি যুক্ত হয়ে কি দয়রি হয়েছে, এবং কি ভবত যুক্ত ঋণম, তয় হলন্তের জায়গায় দয় হলন্ত হলো, এবং এদেরকে যে ভবত যুক্ত ঋণম যেমন ঋণম নেমে গেলো, এবং এদেরকে যুক্ত করলে কি হচ্ছে ভবত ঋণম। এরপরে দেখা যাক যে কি নিয়ম আছে। দেখো বর্গীয় জয়ের যে নিয়ম রয়েছে যে পদান্তস্থিত, এখানে যদি কোনো পূর্বপদের অন্তে যদি তয় হলন থাকে এবং তারপরে যদি বর্গের তৃতীয় বলতে আমরা আগে জেনেছি যেমন চ বর্গ, যদি এতক্ষেত্রে ক বর্গে বলছিলাম, এবার চ বর্গের জেনে নেওয়া যায় তৃতীয়টা কি না, চ বর্গের তৃতীয় যেমন হচ্ছে তোমার কি চ ছ বর্গীয় জ, হ্যাঁ, সেরকম ক বর্গের তৃতীয় কি না ক খ গ, গ হচ্ছে তৃতীয় বর্ণ। ঠিক আছে, এবং চতুর্থ বুঝে নিয়েছি, চতুর্থ বলতে কি ক খ গ ঘ, ঘ হচ্ছে চতুর্থ, তাই না। আর কি না পূর্বপদের যদি অন্তে যদি তয় হলন থাকে এবং তারপরে যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বা ইয় ব র ল হ থাকে, তাহলে যে পূর্বের যে তয় হলন ছিল সেই স্থানে দয় হলন হবে। উদাহরণ দিয়ে একটু স্পষ্ট ধারণা নেওয়া যাক। যেমন সৎ, এখানে খণ্ডত্ব আমরা জানি, খণ্ডত্ব মানে তয় হলন, না। তারপর হচ্ছে সৎ যুক্ত দানম, এখানে যে তয় হলন্ত আছে সেক্ষেত্রে যেহেতু দেখো তয় হলন্তের পরে যেহেতু বর্গের কি আছে তৃতীয়, না এখানে দটা কি কোন বর্ণ পড়ছে দেখো, হচ্ছে ত বর্গ পড়ছে, ত থ দ, দ মানে তৃতীয় বর্ণ পড়ছে, তাই তো ত বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে দ। তাই এখানে দেখো যে পূর্বে যদি তয় হলন থাকে তারপরে যদি বর্গের তৃতীয়, যেহেতু বর্গ আমরা জানি ক চ ত ট প, মানে পাঁচটা বর্গের মধ্যে একটা বর্গ হচ্ছে, সেখানে হচ্ছে আমাদের ত বর্গের যে হচ্ছে তৃতীয় বর্ণ, তাহলে বর্গের তৃতীয় পড়ে যাচ্ছে, এবং পূর্বে যেহেতু সাত তয় হলন্ত আছে তাহলে তয় হলন্তের পর যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে সেক্ষেত্রে কি হয় না পূর্বের যে তয় হলন সেখান থেকে দয় হলন হয়, তাহলে সাত যুক্ত দানম কি হচ্ছে সাত দানম। কিভাবে হচ্ছে না দেখে নেওয়া যাক। বর্গের যদি আগে বর্গের জয় থাকে দেখো এখানে কি দিয়ে রয়েছে সাত যুক্ত দানম, এখানে খণ্ডত্ব থেকে রাউন্ডের মাধ্যমে দেখানো হয়েছে, খণ্ডত্ব মানে তয় হলন্ত আমরা জানি। তারপর জায়গায় এখানে খণ্ডত্ব হচ্ছে তয় হলন্তের জায়গায় কি হচ্ছে দয় হলন্ত হচ্ছে, তো কি হচ্ছে সাত জায়গায় সাত হচ্ছে না। আর তারপর দানম যেমন দানম নেমে গেল, এবং এই দয় হলন্তের সঙ্গে দানমের যে এটা যুক্ত হয়ে গেল, তাহলে একসঙ্গে যুক্ত সাত দানম। কিভাবে হচ্ছে কারণ আমরা জানি কোনো হলন্ত যুক্ত ব্যঞ্জন বর্ণের পরে যদি অন্য কোনো বর্ণ স্বরবর্ণ ব্যতীত অন্য কোনো বর্ণ বা অন্য ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে পরস্পর যুক্ত হয়ে যায়। এই জন্য দয়ে মানে কি বোঝাচ্ছে যে দয় হলন্তের পর দ ছিল তার জন্য এটা যুক্ত হয়ে কি হলো, তাহলে সাত যুক্ত দানম কি হলো সাত দানম।
এরপর দেখো বাকি যেগুলো দেওয়া আছে সদ্বন্ধু বিয়দ্ঘাটম মহৎভায়াম তারপরে সদ্ধর্ম এগুলো কীভাবে হচ্ছে আমি যেভাবে খাতায় করে দেখিয়ে দিয়েছি সেরকমভাবে তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো আমাদেরকে জানিও। তারপর হচ্ছে যেমন হচ্ছে ঝয় ঝয় দেখে দেখো নিয়ম কি বলছে যে পদান্ত স্থিত পয় হলন যদি কোনো পূর্ব পদের অন্তে যদি পয় হলন থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ থাকে সেক্ষেত্রে কি হয় না পূর্বে যে পয় হলন তা হচ্ছে পয় হলন হচ্ছে। যেমন কি ককুপ কাকুপ, এখানে কাকুপ এরপর অত্র, তাই তো কাকুপ যুক্ত অত্র, কাকুপের দেখো কি হচ্ছে পূর্বপদ, এই পূর্বপদের অন্তে দেখো পদান্ত স্থিত কে রয়েছে না পয় হলন্ত আছে, নিয়মে বলা আছে পদান্ত পয় হলন্ত। এবার দেখে নেওয়া যায় যে তারপরে কি আছে না অত্র, অত্র কি না স্বরবর্ণ, নিয়মে বলে দিয়েছে যে পূর্ব পদে যদি পয় হলন্ত থাকে তারপরে যদি স্বরবর্ণ, যেহেতু এখানে পূর্ব পদে পয় হলন্ত আছে ককুপের পয় হলন অত্রের অ আছে স্বরবর্ণ, সেক্ষেত্রে কি হবে যে পূর্বে যে পয় হলন্ত আছে এই যে ককুপের যে পয় হলন্তের স্থানে কি হবে সিম্পলি বয় হলন্ত হবে এবং যুক্ত হয়ে যাবে। তাহলে ককুপ অত্র কি হয় ককুপ অত্র ককুপ অত্র ককুপ অত্র কীভাবে হচ্ছে এর পাশে দেখে নেওয়া যাক। ঝয় দেখো যে ককুপ যুক্ত অত্র পকে রাউন্ড করে দেওয়া হচ্ছে। এরপর দেখো আমরা নিয়মে জেনেছি যে পয় হলন্তের জায়গায় কী হবে বয় হলন্ত, এবং পরের স্টেপে আমি দেখেছি যে ককুব যে বয় হলন্ত হলো এবং অত্র, এবারে এদেরকে যুক্ত করলে কী হয় ককুব অত্র কী হয় না বয় হলন্তের পর যেহেতু স্বরবর্ণ আছে, স্বরবর্ণ কোনো ব্যঞ্জনের পর যদি কোনো স্বরবর্ণ থাকে তা আমরা জানি চিহ্ন আকারে যুক্ত হয়ে যায়, যেমন বয় হলন্তের পর যদি অ আছে সেজন্য ব হয়ে গেল, সিম্পলি ব বলতে বোঝায় যে বয় হলন্ত যুক্ত অ। যদি বয় হলন্তের পরে যদি আ থাকতো তাহলে বয় আকার হয়ে যেত, বা বয় হলন্তের পর যদি হস্যু থাকতো তাহলে বয় হস্যু হয়ে যেত, চিহ্ন দিয়ে বোঝাতে হয়। ঠিক আছে, এখানে যেমন ককুব যুক্ত অত্র, পরের স্টেপে হচ্ছে ককুব অত্র এবং যুক্ত সব একত্রিত মিলিত হয়ে বা যুক্ত করলে কি হয় ককুব অত্র, আর যেহেতু বয় হলন্তের পর অ আছে তারা যুক্ত হয়ে শুধু ব হয়ে গেল। এবারে ব্যঞ্জন তোমাদের সিলেবাসের যে ব্যঞ্জন সন্ধি তার একটা অন্তিম নিয়ম হচ্ছে পদান্তস্থিত পয় হলন্তের পর যদি স্বরবর্ণ ঠিক আছে থাকে বা বর্গের তৃতীয় চতুর্থ ইয় বর লহ থাকে, যে পদান্তস্থিত যে পূর্বের যে পয় হলন সেখানে পয় হলন হয়। কীভাবে হচ্ছে জেনে নিয়ে যাক। এটা যেমন অপ যুক্ত ঘট কীভাবে হলো না যেহেতু অপ পয় হলন পয় হচ্ছে পদান্তস্থিত পয় হলন এবং ঘট এখানে ঘটা কি না বর্গের হচ্ছে চতুর্থ বর্ণ। কীভাবে বর্গের চতুর্থ ঘ হচ্ছে দেখো আমরা ক বর্গের যদি চতুর্থ বর্ণ ধরি কি হয় না কয়ের পরে খ গ ঘ হচ্ছে চতুর্থ বর্ণ। তো নিয়ম বলেছে যে পয়ের পরে যদি পদান্তস্থিত পয় হলন্তের পরে স্বরবর্ণ বা বর্গের তৃতীয় বা চতুর্থ, যেহেতু এখানে চতুর্থ রয়েছে ঘট তাই না চতুর্থ বর্ণ রয়েছে, সেক্ষেত্রে কী হবে যে পদান্তস্থিত যে প অর্থাৎ যে পূর্বের যে পয় হলন্তের জায়গায় পয় হলন্ত হবে। এই জন্য অপের যে পয় হলন্তের পর যেহেতু ঘটের ঘ আছে যেহেতু বর্গের চতুর্থ বর্ণ, এই জন্য যে পূর্বে যে পয় হলন্তের জায়গায় পয় হলন্ত হবে এবং অপ ঘটের জায়গায় হবে অপ ঘট। এবং বাকি যেগুলো আছে বাঞ্ছা ভিক্ষা এগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন হচ্ছে অপ যুক্ত ঘট, এটা কি হচ্ছে কীভাবে হচ্ছে না অপ এই যে পয় হলন্ত রাউন্ড করে দেওয়া আছে, তারপরে দেখো সেটা কি পয় হলন্তের জায়গায় হলো বয় হলন এবং ঘট যেমন ঘটে নেমে গেলো। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো এই তাদেরকে পরস্পর যুক্ত করে দেওয়া হলো এবং অব যুক্ত ঘট হয়ে গেল। ঠিক আছে, এরপরে যে উদাহরণগুলো যে দেওয়া রয়েছে অবাঞ্ছা বা ভিক্ষা এগুলো একটু নিজেরা চেষ্টা করো, যদি তোমরা না পারো আমাদের কমেন্টের মধ্যে জানিও, আমরা তোমরা পরবর্তীকালে সেগুলো সুন্দরভাবে আরও তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এই যে এই সূত্রগুলো কি না যশত্ব সন্ধির এই যে ইয় পর্যন্ত যে প্রত্যেকটা সূত্র যে নিয়ম দেওয়া আছে এটা সবই হচ্ছে কোন সূত্রের অন্তর্গত না যশত্ব সন্ধির যে সূত্র হচ্ছে ঝলাং ঝসওয়ান্তে। যদি তোমাদেরকে এখানে যেমন দেওয়া আছে দেখো যদি বলা হয় সৎ যুক্ত দানম সৎ দানম, এটা কোন সূত্রের মাধ্যমে হয়েছে তোমাদেরকে সেক্ষেত্রে কিন্তু লিখতে হবে যে এটা হচ্ছে ঝলাং ঝসওয়ান্তে, এই সূত্রের মাধ্যমে এখানে সৎ যুক্ত দানমে হয়ে কি হয়েছে সৎ দানম। এই যতগুলো নিয়ম যে দেখানো হলো এই যে ইয় পর্যন্ত এই সূত্র হচ্ছে যশত্ব সন্ধি অর্থাৎ ঝলাং যশওয়ান্ত এই সূত্রের অন্তর্গত যে একের থেকে একদম ইয়ে পর্যন্ত। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত।